ওকে দেখেন, প্রথমে একটা টেক্সট ভিউ নেবেন। এবার কিছু এক্সট্রা কাজ করতে হবে, সেটা দেখেন কিভাবে। প্রথমে একটা টেক্সট ভিউ নিয়ে ড্রপ করেন সিম্পলি। এটা কি লেআউট রে? এমন কেন? তো এখানে উপরে গেল কেন? কনস্ট্যান্ট লেআউটই তো। তো মাথার উপর গেল কেন? আরে ও আহ, চুম্বকে টেনে নিয়ে উদ্ভট আচরণ করার কারণ কি? হুম, দেখি আবার। আরে যন্ত্রণা। এমন করে কেন? আচ্ছা একটা কাজ করেন, শোনেন, যা যা ড্র্যাগ করছেন ফালাই দেন। এমনিতেও আজকে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব। তো এই যে কম্পোনেন্ট ট্রি থেকে কনস্ট্যান্ট লেআউট দেখা যাচ্ছে না? এই যে এখানে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করে কনভার্ট ভিউ, এই যে কনভার্ট ভিউ ক্লিক করেন। এখানে আসছে না লিনিয়ার লেআউট? সিলেক্ট করেন, অ্যাপ্লাই দেন। অর্থাৎ কনস্ট্যান্ট লেআউটের উপর রাইট বাটন ক্লিক, কনভার্ট ভিউ, তখন থেকে লিনিয়ার লেআউট। কনভার্ট ভিউ থেকে লিনিয়ার লেআউট। বাই ডিফল্ট লিনিয়ার লেআউট দেখাচ্ছে হরিজন্টাল, ঠিক আছে? হরিজন্টাল দেখাচ্ছে। আরেকবার রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক, লিনিয়ার লেআউট, কনভার্ট ওরিয়েন্টেশন টু ভার্টিক্যাল, কনভার্ট ওরিয়েন্টেশন টু ভার্টিক্যাল। ওকে, লিনিয়ার লেআউটটা যেন ম্যাচ প্যারেন্ট থাকে, এটা কনফার্ম করেন। লিনিয়ার লেআউটটা যেন যে সিলেক্ট থাকা অবস্থায় এই যে ম্যাচ প্যারেন্ট এটা যেন থাকে। লিনিয়ার লেআউট এমন একটা লেআউট যেখানে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে যেখানে খুশি রাখতে পারবেন না। লিনিয়ার মানে কি? একমুখী। সো লিনিয়ার লেআউট তার চিলড্রেন গুলোকে হয় ভার্টিক্যালি রাখে, না হলে হরিজন্টালি রাখে, যে কোনো একটা, হয় ভার্টিক্যাল না হলে হরিজন্টাল। একটা লিনিয়ার লেআউটে একটা ওরিয়েন্টেশনই দেওয়া যায়। সো এই লিনিয়ার লেআউটে ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে ভার্টিক্যাল, এটা ওরিয়েন্টেশন। এখানে যখন যদি কোডে যান তাহলে দেখেন এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন দেওয়া আছে ভার্টিক্যাল। ব্যাকগ্রাউন্ড আবার করতে আসলো। আচ্ছা, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। ওকে, সো তার মানে এই লিনিয়ার লেআউটে এখন যা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন সব উপরে নিচে বসবে, এবং সেটা মাথার থেকে শুরু হবে, একদম টপ মোস্ট। সো যদি এবার একটা টেক্সট ভিউ এনে ড্র্যাগ করে ড্রপ করেন, দেখবেন ওই মাথার উপর চলে গেছে। আর একটা যদি বাটন নিয়ে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, তার নিচে বসে গেছে। রাইট? টেক্সট ভিউটা একটু সিলেক্ট করি। টেক্সট ভিউ সিলেক্ট করে দেখেন, টেক্সট ভিউটা সিলেক্ট করার পর এই যে ডান পাশে যে অ্যাট্রিবিউট, এখানে আইডি আছে না? আইডিটাতে ক্লিক করে নতুন একটা আইডি দেয়, আইডির নাম দেই স্কোর টিভি। ঠিক আমি যেভাবে লিখছি ওইভাবে লেখেন, স্কোর টিভি। এন্টার দিলে রিফ্র্যাক্ট করতে বলবে, রিফ্র্যাক্ট করবেন, এন্টার দিবেন। রিফ্র্যাক্ট, যে স্কোর টিভি, আইডিতে দেন স্কোর টিভি, টিভি ফর টেক্সট ভিউ। লেখে এন্টার দিলে একটা ডায়লগ বক্স আসবে রিফ্র্যাক্ট করার জন্য, রিফ্র্যাক্টরে ক্লিক করবেন। আমরা এই টেক্সট ভিউটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য তাকে একটা আইডি দিলাম। এই যে টেক্সট ভিউ সিলেক্ট করলাম, টেক্সট ভিউ সিলেক্ট করে এই যে এখানে আইডি আছে না, একদম উপরে এখানে লেখা আছে টেক্সট ভিউ 3, এটাকে একবার সিলেক্ট করেন। সিলেক্ট করে নতুন আইডি দেন, নাম দেন স্কোর টিভি, টিভি ফর টেক্সট ভিউ। যখনই আমরা কোনো ভিউকে আইডি দিব, আইডি কেন দেই?
ওই ভিউ এর কাজটা কি, সে কি শো করবে বা সামথিং, বা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ওই এক্সএমএল ফাইলের মধ্যে ওই ভিউটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা একটা আইডি দেই, এবং আইডি দেওয়ার সময় ওই টেক্সট ভিউটা আসলে কি শো করবে, স্কোরের ভ্যালুটা শো করবে, এই জন্য লিখছি স্কোর, এবং এটা যে একটা টেক্সট ভিউ এই জন্য লিখছি টিভি। যদি এটা কোনো ইমেজ ভিউ হতো আপনি বলতেন মাই আইভি বা ইমেজ ভিউ। আইডিটা দেখলে যেন বোঝা যায় যে এটা আসলে কোন ভিউ, কারণ এই আইডিটা আমাদের জাভা ক্লাসে ইউজ করতে হবে। ওকে, এন্টার দিলে রিফ্রেক্ট করতে বলবে, রিফ্রেক্ট করেন। করছে? চাইলে বাটনেরও আইডি দিতে পারি। এই যে বাটনটা সিলেক্ট করেন, বাটনটা সিলেক্ট করে বাটনের একটা আইডি দেন, এটা কি দিবেন আল্লাহ জানে। বাটনের আইডি দেন, হ্যাঁ স্কোর বিটিএন, স্কোর বিটিএন, স্কোর বাটন। দুইটা ভিউ এর আইডি যেন সেম না হয়, একই এক্সএমএল ফাইলের ভিতরে দুইটা ভিউ এর আইডি যেন সেম টু সেম না হয়। ইনফ্যাক্ট অন্য এক্সএমএল ফাইলেও যদি একটা আইডি এক নামে ডিক্লেয়ার করে থাকেন, অন্য এক্সএমএল ফাইলেও সেই আইডিটা ব্যবহার করবেন না, কারণ প্রতিটা আইডির এগেইনস্টে একটা করে ইন্টিজার ভ্যালু জেনারেট হয়। সো এটা আমি আইডিটা চেঞ্জ করে দিচ্ছি। এবার মনে করেন টেক্সট ভিউটা আছে না, এর টেক্সটের সাইজটা একটু বাড়ায় দেন, বেশি ছোট। সো স্কোর টিভি এটা সিলেক্ট করে এর টেক্সট সাইজ, আমি এক্সএমএল ফাইলেই কাজ করি, আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করেন, ওখান থেকে করেন, দেখেন আমি কত তাড়াতাড়ি করি। এখান থেকে টেক্সট, টেক্সট আরে টেক্সট সাইজ, টেক্সট সাইজ না কি কয় এটা রে, টেক্সট সাইজ আসে না কেন, আসছে। আমি এটা দিচ্ছি 30 এসপি, 30 না আরো বাড়াই দিই, মনে করেন 80 এসপি, বিশাল বড়। আর বাটনের টেক্সটটা এই মুহূর্তে আছে বাটন, আমি এটা বলতেছি যে ক্লিক, বা প্লে, নাম দিলাম প্লে। সো বাটনের টেক্সটে দিয়ে দিলাম প্লে, বাটনের একটা আইডিও দেওয়া হয়েছে। আর টেক্সটের যে টেক্সট ভিউ, টেক্সটের যে টেক্সট ভিউ আছে এখানে 0 দিয়ে দিই, মনে করেন 0। টেক্সট ভিউটা দেখেন এর উইডথ কত, কত দেওয়া আছে, ম্যাচ প্যারেন্ট না, এই যে পুরা ম্যাচ প্যারেন্ট, এত দরকার নাই তো, এটাকে র‍্যাপ কন্টেন্ট করে দেই। এই যে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, এই যে টেক্সট ভিউ এর যে উইডথ, ডাবল ক্লিক করে সিলেক্ট করে ডাব্লিউ প্রেস করলে যে র‍্যাপ কন্টেন্ট, এন্টার দেন, র‍্যাপ কন্টেন্ট হয়ে গেল, অর্থাৎ ছোট হয়ে গেল। এবং একইভাবে বাটনেরও উইডথ ম্যাচ প্যারেন্ট থেকে র‍্যাপ কন্টেন্ট করে দেন, এত বড় বড় বাটন আর টেক্সট ইয়ে দরকার নেই। ম্যাচ প্যারেন্ট মানে প্যারেন্টকে ম্যাচ করবে পুরো স্ক্রিন, অর্থাৎ প্যারেন্টকে, এখানে টেক্সট ভিউ এর প্যারেন্টকে লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউটের যত উইডথ টেক্সট ভিউ এর উইডথ তত হবে। আর লিনিয়ার লেআউটের উইডথ ম্যাচ প্যারেন্ট মানে কি, লিনিয়ার লেআউটের মাথার উপর তো আর কেউ নাই, তার মানে স্ক্রিনটা, স্ক্রিনের যতখানি উইডথ লিনিয়ার লেআউটের ততখানি উইডথ। লিনিয়ার লেআউটের হাইট হচ্ছে ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ স্ক্রিনের যতটুকু হাইট লিনিয়ার লেআউটের হাইটও ততখানি হবে। সাধারণত রুট এলিমেন্ট যেটা থাকে সেটা উইডথ এবং হাইট স্ক্রিনের উইডথ এবং হাইটের সমানই হয়। এরপরে ভিতরের যে চাইল্ডগুলো থাকে এগুলো হয় প্যারেন্টের সমান হবে, না হলে র‍্যাপ কন্টেন্ট। র‍্যাপ কন্টেন্ট মানে কি, যতটুকু কন্টেন্ট ততটুকুই টেক্সট ভিউ। আমি এখন টেক্সট ভিউ যদি এরকম করে কিছু করে দেই, তাহলে দেখেন টেক্সট ভিউর সাইজটা বাড়তে থাকবে আস্তে আস্তে, যতটুকু কন্টেন্ট ততটুকুই। এতটুকু পর্যন্ত করতে পারছি। এবার একটু লিনিয়ার লেআউটে যাই, এই যে এই জায়গাটা লিনিয়ার লেআউটের ওপেনিং ট্যাগের ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, একটা অ্যাট্রিবিউট ইউজ করব। যেমন এই যে ওরিয়েন্টেশনের পর মাউসের কার্সার রেখে এন্টার দিলাম, দিয়ে আমি লিখি গ্র্যাভিটি। দেখেন গ্র্যাভিটি দেখলে একটা অপশন আসবে অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি, এই যে এটা গ্র্যাভিটি দিয়ে দেন সেন্টার, দেখেন সব সেন্টারে চলে আসবে। দ্যাট মিন্স লিনিয়ার লিনিয়ার লেআউট এখন ভার্টিক্যালি রাখবে, বাট সে শুরু করবে এখন আর টপ লেফট পজিশন থেকে না, সে শুরু করবে সেন্টার থেকে। এখন যত চাইল্ড নেবেন আস্তে আস্তে সেটা উপরের দিকে আর নিচের দিকে এক্সপান্ড হতে থাকবে।
সো কোডে যা যা টাইপ করলাম, এখন যদি ডিজাইনে যান, ডিজাইনে যে এগুলোর অ্যাট্রিবিউটগুলো চেঞ্জ করেন, দেখবেন সব বসা হয়ে গেছে। অর্থাৎ এখানেও দেখবেন একটা গ্র্যাভিটি ইয়া আছে, না লিনিয়ার লেআউট, সরি লিনিয়ার লেআউটে চুজ করার পর এখানে যদি দেখি যে গ্র্যাভিটি কই গেল, এই যে গ্র্যাভিটি দেখছেন, গ্র্যাভিটি সেন্টার। তো আমরা চাইলে এখান থেকেও দিতে পারতাম, কিন্তু এরকম বারবার স্ক্রল করা আর এখান থেকে টাইপ করার থেকে এখানে সরাসরি বসানোটা ইজি। এখন আমার ইন্টেনশন হচ্ছে অ্যাপটা যখন রান করব, এই বাটনটা যতবার প্রেস করব এটার মান এক এক করে বাড়তে থাকবে। একবার প্রেস করলে 1 হবে, পরে 2, পরে 3, 4, 5, 6 এরকম। বুঝা গেছে? আমি আমার অ্যাপটাকে আরেকবার রান দিচ্ছি, যাদের কানেক্ট করা আছে তারাও রান দেন, দেখেন স্ক্রিনে ঠিকঠাক মতো, মোবাইলে ঠিকঠাক মতো দেখা যায় কিনা। দেখাচ্ছে, কিন্তু বাটন প্রেস করলে কিছু হয়? কিছু হওয়ার তো কথা না। রান হচ্ছে না? ওকে, এই যে রান হয়েছে। এখন প্লে বাটনে প্রেস করতেছি কিন্তু কিছুই হচ্ছে না, কারণ বাটন প্রেস করলে কি হবে আমরা এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন দেই নাই। এখন বাটন প্রেস করলে কি হবে, এই কাজটা কোথায় করতে হবে? জাভা কোডে করতে হবে, কিন্তু অ্যাক্টিভিটির ভিতরে। তার মানে এখন অ্যাক্টিভিটির ভিতরে বসে আমাকে এই বাটনটা অ্যাক্সেস করতে হবে, এমনকি এই টেক্সট ভিউটাও অ্যাক্সেস করতে হবে, যেগুলো এক্সএমএল ফাইলে ডিফাইন করা। এগুলোকে অ্যাক্সেস করে এটা টেক্সট চেঞ্জ করে দিতে হবে প্রোগ্রামেটিক্যালি, এবং এটা ক্লিক করলে কিছু একটা হবে, কোন একটা ফাংশন কল করতে হবে বারবার। তো যখনই আমরা বাটন নিয়ে কাজ করি, আচ্ছা সবাই কি রান করতে পারছে? জিরো আসে নাই? জিরো আসেনি কেন? আপনি দেখেন তো টেক্সট ভিউতে কোনো টেক্সট সেট করা আছে কিনা, এরকম টেক্সট ভিউ এর ভিতরে কোনো টেক্সট তারপরও আসে নাই? এটা অ্যান্ড্রয়েড টেক্সট তো নাকি টুলস টেক্সট? জিরো দেওয়া, তারপরে অ্যাপ রান করার পর আসে নাই? পাশে কে আছে দেখেন তো, ওনার কি অবস্থা, ওনার জিরো আসে না কেন টেক্সটে? দেরিতে আসলে ল্যাপটপ নিয়েই যাবে, ঠিক আছে? ল্যাপটপ তো নিয়ে যাওয়ার কথা না? গতকাল কি নাম, কোন নাম্বার ছিল? কত? আর এখন 8। আমাদের ফোনে অনেকে মানে ডাস্টবিন যদি অ্যাক্টিভেট থাকে, এখন তো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দেখাচ্ছে। তারপর যখন আমরা একটা লাঞ্চ করি তখন ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যায়। এটা কিভাবে সলভ করা যায়? নাইট মোড অন করা। ফোনে কি কোনো এরকম থিম নাইট মোড অন করা। এই কারণে? এটা কোনোভাবে সর্ট আউট করা যায় না? তাহলে অ্যাপের ভিতর থেকে এটা ডার্ক মোডটা ডিসেবল করে রাখতে হবে। থিমের ওইখান থেকে আসছে আপনার টেক্সট? কি প্রবলেম ছিল? আহ, আচ্ছা দেখেন, এখন যেটা করতে হবে, এই বাটন প্রেস করলে যে কিছু একটা হবে, ওই কিছু একটা করার ব্যবস্থা করতে হবে। সো বাটন আমরা যে প্রেস করি বা ক্লিক করি বা টাচ করি, এটার জন্য একটা লিসেনার আছে। এই বাটনে এখন আমরা একটা ইভেন্ট হ্যান্ডলার সেট করব। ইভেন্ট কাকে বলে? এই যে আমি টাচ করব, ড্র্যাগ করি, ড্রপ করি, সোয়াইপ করি, এগুলো হচ্ছে এক একটা ইভেন্ট। টাচ করি, টাচ টাচ ইভেন্ট, ক্লিক করি, ক্লিক ইভেন্ট, ড্র্যাগ করি, ড্র্যাগ ইভেন্ট, ড্রপ করি, ড্রপ ইভেন্ট। প্রত্যেকটা ইভেন্ট অর্থাৎ ইউজার যে ইন্টারাকশন গুলো করবে, ইউজার যে কাজগুলো করবে, ইউজারের এই ইনস্ট্রাকশন গুলো ফলো করার জন্য বা এগুলোকে পালন করার জন্য বেশ কিছু লিসেনার থাকে। তারা সবসময় লিসেন অর্থাৎ কান পেতে থাকে বা রেডি থাকে যে ইউজার কখন বাটনে ক্লিক করবে। তো আমার আগে থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটির ভিতরে
আমাকে একটা মেথড ডিক্লেয়ার করতে হবে, একটা মেথড ডিক্লেয়ার করে রাখবো এবং ওই মেথডটা সামহাউ এই বাটনের সাথে লিংক করে দিব, যেন ইউজার যখনই এই বাটন ক্লিক করবে মেইন অ্যাক্টিভিটির ওই মেথডটা কল হবে। তো এটা এখান থেকে করা যায়। এখন কথা হচ্ছে কোন কোন মেথডের রিটার্ন টাইপ কি হবে, অনেক প্রশ্ন আসতে পারে। তো আপনারা করেন কি, এই যে বাটনের ভিতরে এই ক্লোজিং ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় একটা অ্যাট্রিবিউট আছে, এটা শুধু বাটনের না, এটা যে কোনো ভিউতেই সেট করা যায়, সেটা হচ্ছে অন ক্লিক। দেখেন অন ক্লিক টাইপ করলেই, আচ্ছা অন ক্লিক ইয়া হয়ে গেছে, ডেপ্রিকেট হয়ে গেছে, এটা আমি নিজেও জানতাম না যে অন ক্লিক ডেপ্রিকেট হয়ে গেছে। ডেপ্রিকেট মানে যে ব্যবহার করা যাবে না তা না, ডেপ্রিকেট মানে যে ব্যবহার করা যাবে না তা না, ব্যবহার করা যাবে হয়তোবা নিয়ার ফিউচারে, এটা আস্তে আস্তে এই মেথডটা সরায় দিবে। অর্থাৎ কোন একটা মেথড যখন তারা সরায় দেয় বা কোন একটা মেথডের বদলে যখন নতুন একটা মেথড চলে আসে, তখন আগেরটাকে হুট করে ফেলায় দেয় না, ওটা এরকম মাঝখানে দাগ থাকে, বলে যে ডেপ্রিকেট হয়ে গেছে, তুমি এর থেকে বেটার একটা জিনিস আমরা বানাইছি, তুমি এটা ইউজ করো। যেমন আমি এই মুহূর্তে কোনো আইডিয়াই নাই যে অন ক্লিক মেথডটা ডেপ্রিকেট হয়ে গেছে, তো আমি তারপরও ক্লিক দিব, তারপরও দিব, ওরা সাজেশন দেয় যে কোনটা ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, তো অন ক্লিকে মাউসটা নিয়ে যাই, এররটা যে দিচ্ছে। আচ্ছা, পরে অন ক্লিকে এখানে আমাকে একটা মেথডের নাম দিতে হবে। এই যে অন ক্লিকে এখানে যে স্ট্রিং, এখানে আমাকে একটা মেথডের নামটা শুধু দিতে হবে, যে মেথডটা অবশ্যই মেইন অ্যাক্টিভিটির ভিতরে থাকবে, শুধু মেথডের নাম, যেমন অন ক্রিয়েট এতটুকু বা অন স্টার্ট। তো আমি মেথডটা ক্রিয়েট করার আগে এখানে মেথডের নামটা দিয়ে দেই, যেমন মেথডের নাম হবে হচ্ছে সে চেঞ্জ স্কোর, মেথডের নাম দিব চেঞ্জ স্কোর। দেখেন আমি এখানে পাবলিক, প্রোটেক্টেড, ভয়েড বা প্যারামিটার কিছুই দিচ্ছি না, জাস্ট মেথডের নামটা। তারপরে এরর দেখাচ্ছে, তো মাউসটা নিয়ে যাই, দেখি কি বলে। বলতেছে যে এই নামের কোনো মেথড ওই বা করেসপন্ডিং মেথড হ্যান্ডলার নট ফাউন্ড, নট ফাউন্ড। সিম্পলি এই এররের মধ্যে কার্সারটা রেখে অল্টার এন্টার প্রেস করেন এবং দেখেন নিচের দিকে ক্রিয়েট অন ক্রিয়েট চেঞ্জ স্কোর ইন মেইন অ্যাক্টিভিটি আছে না, এন্টার দেন। আচ্ছা, মেথডটা প্যারামিটার হিসেবে কি নিছে, ক্লিক করছি বাটনে, কিন্তু অবজেক্টটা পাস করছে ভিউ, প্যারেন্ট টাইপ, মনে আছে সেই প্যারেন্ট টাইপ। দ্যাট মিন্স এখন থেকে এই মেথডে এই বাটনে ক্লিক করলে অলওয়েজ এই মেথডটাই কল হবে, যদি 100 বার ক্লিক করেন 100 বারই এই মেথডটা কল হবে। এই মেথডটা কল হলে আমাদের কাজ কি, এই যে স্কোর নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম না ক্লাসে, প্রাইভেট ইন্ট স্কোর, অন ক্রিয়েটের মধ্যে যার ভ্যালু হচ্ছে 0, অন ক্রিয়েটের মধ্যে যার ভ্যালু আমরা দিয়ে রাখছি 0, এখন যতবার মেথডটা কল হবে এই স্কোরের ভ্যালুটা একটু একটু করে বাড়াতে হবে না। তো ধরেন স্কোর প্লাস প্লাস, এক এক করে বাড়বে। আচ্ছা, স্কোরের ভ্যালুটা যে বাড়লো সেটা আবার আমাকে স্ক্রিনে শো করতে হবে না, এখানে শো করতে হবে না। তো যখন টেক্সট ভিউটা আমরা বানাইছি, তো এখানে তো একটা ডিফল্ট টেক্সট দিয়ে রাখছি, এটাতে অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভিটিটা যখন লঞ্চ হবে তখন 0 দেখাবে, কিন্তু এখন তো এটা বাড়াতে হবে, আর সেটা তো আর এক্সএমএল ফাইল থেকে বাড়াতে পারবো না, জাভা কোড থেকে বাড়াতে হবে। এই যে স্কোরের নতুন মান, এটা আবার এই টেক্সট ভিউতে সেট করতে হবে না। তাহলে এই টেক্সট ভিউ এর একটা অবজেক্ট বা একটা রেফারেন্স আমার অ্যাক্টিভিটি ক্লাসের ভিতরে দরকার, তাই না? তো আসেন এবার ক্লাস লেভেলে যে স্কোর যেখানে ডিক্লেয়ার করছি, তারপরে এবার যেহেতু আমাকে এক্সএমএল ফাইলের একটা টেক্সট ভিউকে অ্যাক্সেস করতে হবে, সো আমাকে একটা টেক্সট ভিউ এর অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে জাস্ট রেফারেন্সটা নেই, প্রাইভেট টাইপ হবে টেক্সট ভিউ, আমি এটার নাম দিচ্ছি টিভি বা স্কোর টেক্সট ভিউ, পুরো নাম দিলাম স্কোর টেক্সট ভিউ। টেক্সট ভিউ নামে কিন্তু একটা ক্লাস আছে যেটা সরাসরি এক্সটেন্ড করে ভিউ ক্লাসকে। তো আমি টেক্সট ভিউ এর একটা
রেফারেন্স নিয়ে রাখলাম, এটাকে এখনো ইনিশিয়ালাইজ করা হয় নাই, এখনো এর অবজেক্ট ক্রিয়েট করা হয় নাই। যেহেতু এটা একটা ক্লাস, তো এটার অবজেক্ট কি হবে? নিউ টেক্সট ভিউ লিখলেই তো অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, কিন্তু আমরা নিউ টেক্সট ভিউ লিখতে পারবো না। আমার এই টেক্সট ভিউটাই হবে হচ্ছে সেই টেক্সট ভিউ যেটা এক্সএমএল ফাইলে ডিফাইন করা আছে। তো এই টেক্সট ভিউটাকে আমি ইনিশিয়ালাইজ কোথায় করব? সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে অন ক্রিয়েট। অ্যাক্টিভিটিটা যখনই লঞ্চ হবে তখন আমার ভিউগুলোও ইনিশিয়ালাইজ হয়ে যাবে। সো অন ক্রিয়েটে সেট কন্টেন্ট ভিউ এর পরে, অবশ্যই সেট কন্টেন্ট ভিউ এর পরেই হতে হবে, কারণ আগে এক্সএমএল ফাইলটা অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ হবে, তারপরে না ওই এক্সএমএল ফাইলের ভিতরে কি কি বাটন আছে, ভিউ আছে, সেগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। সেট কন্টেন্ট ভিউ এর পরে এবার ওটাকে ইনিশিয়ালাইজ করি। স্কোর টেক্সট ভিউ ইকুয়ালস একটা মেথড আছে যার নাম ফাইন্ড ভিউ বাই আইডি। সেই ভিউটাকে খুঁজে নিয়ে আসো যার আইডি হচ্ছে আর ডট আইডি ডট, ওই যে ওখানে কি আইডি দিছি, স্কোর টিভি। এভাবে আমরা এক্সএমএল ফাইলে ডিক্লেয়ার করা কোনো ভিউকে জাভা ক্লাসে ইনিশিয়ালাইজ করি। ফাইন্ড ভিউ বাই আইডি, ভিউগুলোকে একটা আইডি দেওয়া হয় ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। ওই আইডিটা ধরে আমরা করেসপন্ডিং এলিমেন্ট ক্রিয়েট করি। টেক্সট ভিউ হলে টেক্সট ভিউ, ইমেজ ভিউ হলে ইমেজ ভিউ, বাটন হলে বাটন। বাটনেরও কিন্তু আমরা আইডি দিছিলাম, চাইলে বাটনেরও একটা অবজেক্ট ক্রিয়েট করা যেত যদি পরবর্তীতে বাটনের কালার চেঞ্জ করতে হয়, টেক্সট চেঞ্জ করতে হয়, এটসেট্রা এটসেট্রা। কিন্তু বাটনের অবজেক্টটা ক্রিয়েট করার প্রয়োজন হয় নাই, কারণ বাটনে আমরা একটা ইভেন্ট হ্যান্ডলার দিয়ে দিছি যে এই বাটনে ক্লিক করলে এই মেথডটা কল হবে, এই মেথডটা কল হবে। সো বাটনের ক্ষেত্রে আইডি দেওয়ার আসলে দরকার নাই। এইবার যেটা করবেন, এই যে চেঞ্জ স্কোর, যে বাটনের মেথডটা, স্কোরটাকে বাড়ানোর পর পরের কাজ হবে ওই স্কোর টেক্সট ভিউতে নতুন একটা টেক্সট সেট করা। সেট টেক্সট, দেখেন সেট টেক্সট নামে একটা মেথড পাবেন। সেট টেক্সট নামের একটা মেথড পাবেন যেখানে প্যারামিটার হিসেবে আপনাকে স্ট্রিং পাস করতে হবে, কিন্তু স্কোরটা কি ইন্টিজার না? তো স্কোর দিলে কি সে নিবে? নেয় ঠিকই, দেখেন কোনো এরর নাই, কিন্তু রান দিলে খবর আছে। ঠিক আছে, রান দিলে বলবে যে স্ট্রিং রিসোর্স নট ফাউন্ড, উল্টা পাল্টা রেজাল্ট দিবে। এই জিনিসটা এখনো ঠিক করে নাই। বলতেছে সেট টেক্সট অথচ রাখতেছি ইন্টিজার, এখানে কম্পাইলেশনে কোনো এরর নাই কিন্তু রান টাইমে এরর হবে। এটা করতে হবে কি টু স্ট্রিং না, এটাকে এমন করতে পারেন যে এটা একটা এমটি স্ট্রিং এর সাথে কনক্যাট করে দিতে পারেন। যেমন এর আগে একটা এমটি স্ট্রিং তার সঙ্গে যোগ করে দেন, এখন এই জিনিসটা স্ট্রিং ইয়ে হয়ে গেল, এখন পুরো জিনিসটা স্ট্রিং হয়ে গেল। যদিও পরে প্লেস হোল্ডার ব্যবহার করা যায়, সেটা পরে দেখবো, আপাতত এরকম। এবার অ্যাপ্লিকেশনটা আবার রান দেই, অ্যাপ্লিকেশনটা আবার রান দিই। এই যে আপনি করতেছেন না, পরে করতে দিলে পারবেন? করছেন? দেখেন অনেক বাড়াই দিচ্ছি না? এবার ফোনটাকে রোটেট করি তো। ধরেন গেম খেলতে খেলতে স্কোর হয়েছে 33, ফোনটাকে যদি রোটেট করে দেই, এই তো কিছুই দেখি না, জিরো হয়ে গেছে আবার, খেলা শেষ। ইউজার একবার মনে করেন সহ্য করলো, কিন্তু সে বারবার সহ্য করবে না, এটা মনে রাখবেন।
উনি সাকসেসফুলি উনার অ্যাপটাকে ক্র্যাশ করাতে পারছে, ঠিক আছে? উনি সাকসেসফুলি কিছু না বলাতেই উনি অ্যাপটাকে ক্র্যাশ করাতে পারছেন। এটা কিন্তু কম ব্যাপার না। পারছেন আপনারা ক্র্যাশ করাতে পারেন নাই, উনি পারছেন। ওনাকে ক্রেডিট দিতে হবে কিন্তু। দেখেন আমিও ক্র্যাশ করাই, ওনাকে নকল করি, ওনাকে একটু নকল করি। হ্যাঁ, এই যে স্কোর টেক্সট ভিউ যেটা ফাইন ভিউ বা আইডি করলাম, এটাকে এই লাইনটা ডিসেবল করে রাখি, ঠিক আছে? এবার আবার রান দেই। উনি কিভাবে ক্র্যাশ করেছে জানি না, তবে এটাও ক্র্যাশ করবে নিশ্চিত। দেখেন অ্যাপ তো রান হয়েছে, খুব খুশি হয়ে গেছি, খেলা শুরু করব। কিন্তু যেই প্লে বাটনে প্রেস করছি, আমাকে কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে ধাক্কা দিয়ে বের করে দিছে। আর ইউজার হয়তো কিছু বুঝবে না যে কি হলো, আমার ফোনেরই দোষ নাকি। সে আবারও ঢুকবে, আবারও খেলবে, আবারও বের করে দিবে, তাই না? একটা মেসেজ আসা উচিত ছিল কিন্তু আসে নাই। কিন্তু যখন আমরা ডেভেলপমেন্ট পিরিয়ডে যখন ডেভেলপ করতেছি, এরকম সিচুয়েশন যদি হয় যে অ্যাপ থেকে বের করে দিচ্ছে, অথবা কোনো একটা মেসেজ আসছে যে আনফরচুনেটলি ইওর অ্যাপ হ্যাজ বিন স্টপ রানিং বা সামথিং, কাল বিলম্ব না করে আবার লক ক্যাটে চলে যাব। লক ক্যাট থেকে এররটা সিলেক্ট করব, এখান থেকে এখানে যেন কোনো ট্যাগ না থাকে। আসুক, আমারটা এখন 85 এর জন্য মেসেজ আসে না। এখন মনে করেন, দেখেন এরর সিলেক্ট করলাম, লক ক্যাট থেকে এরর, এবং এখানে যে ট্যাগ ছিল না, ট্যাগটা কিন্তু ফেলে দিছি। দেখেন এখানে কি সুন্দর এরর দিছে না? নিচের দিকে যদি স্ক্রল করেন, লেখা আছে কি, জাভা নাল পয়েন্টার এক্সেপশন, attempt to invoke virtual method set text on a null object reference, main activity java 63 number line। এই লাইনটাতে সমস্যা, অর্থাৎ অ্যাপটা তো রান হয়েছে সাকসেসফুলি, কিন্তু যেই মাত্র এই স্কোর টেক্সট ভিউ এই অবজেক্টটাকে আমরা প্রথমবারের মতন অ্যাক্সেস করতে গেছি, ওই সময় ক্র্যাশ করছে। আসলে ব্যাপারটা হয়েছে, আমি রেফারেন্স দিছি কিন্তু এটাকে ইনিশিয়ালাইজ করি নাই, ইনিশিয়ালাইজ করতে ভুলে গেছি, হতেই পারে। অর্থাৎ একটা ভিউ ডিক্লেয়ার করলাম, সেটাকে ফাইন্ড ভিউ আইডি করতে ভুলে গেলাম না, মানে ফাইন্ড ভিউ আইডি না করে, ইনিশিয়ালাইজ না করে এই অবজেক্টটাকে ব্যবহার করা শুরু করে দিচ্ছি। তো যখন প্রথমবার ব্যবহার করবেন তখনই অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে, সেটা মাথায় রাখবেন। কোন লাইন ভুল দেখায়? ভালো করে খেয়াল করেন, আমি যা লিখছি আপনারাই সেটা লিখছেন কিনা, যাদের হচ্ছে না। ক্লাস লেভেলে অন ক্রিয়েট মেথডের উপরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটা টেক্সট ভিউ টাইপের, দেখেন আপনারা এরকম একটা টেক্সট ভিউ টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন কিনা। সেই জিনিসটাকে অন ক্রিয়েট মেথডের মধ্যে ইনিশিয়ালাইজ করছেন কিনা। আর এখানে যে আইডিটা দিচ্ছেন, এই আইডিটা এক্সএমএল ফাইলের টেক্সট ভিউ এর আইডিটা কিনা, এগুলো চেক করেন। আচ্ছা, এই পর্যন্ত করতে পারছি না সবাই, কিন্তু স্কোরটা যে থাকতেছে না, সেটার কি, এটা সলভ করবো কিভাবে? স্কোরটা যে থাকতেছে না, আচ্ছা অন পজে কি করব এই স্কোরটাকে? হ্যাঁ ঠিক আছে, যে ফোনটা যখন রোটেট হয় তখন সবার আগে অন পজ কল হয়, তারপরে স্টপ, তারপরে ডিস্ট্রয়, তারপরে ক্রিয়েট, তারপরে স্টার্ট, তারপরে রিজিউম।
এখন মনে করেন যে ডিস্ট্রয় হওয়ার আগ মুহূর্তে কল হবে অন পজ বা স্টার্ট। অন পজে যে মনে করেন খেলতে 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 মনে করেন স্কোর হলো 6, এখন যদি রোটেট করা শুরু করি তাহলে স্বাভাবিকভাবে প্রথমে কল হবে অন পজ, আর অন পজে এসে স্কোরটাকে কি করব, এটা স্টোর করে রাখতে হবে। কোথায় স্টোর করব, কোথায় স্টোর করব, কোথায় স্টোর করব? আপাতত এখানে কোনো এক জায়গায় স্টোর করে রাখতে হবে। এই জায়গাটা কোন জায়গায়, এই জায়গাটা কোন জায়গায়? অন রিজিউমে আবার স্টোর করে রাখবো? মানে কোনো একটা টেক্সট লোকাল একটা ভ্যালু কোথায় স্টোর করে রাখতে পারি যেন এই অ্যাক্টিভিটিটা ক্রিয়েট হলে আবার সাথে সাথে ওটা ব্যাক পাবো? কারণ অ্যাক্টিভিটি তো ডিস্ট্রয় হয়ে যাবে, আপনি যদি এর ক্লাসের ভিতরে কোথাও রাখেন একই তো কথা, পুরো অ্যাক্টিভিটি তো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সেটা এই ভ্যালুটা আপনি যদি কোথাও রেখেও দেন, তো যখন আবার নতুন করে ক্রিয়েট হবে আবার তো জিরো থেকেই শুরু হবে। ক্রিয়েটের আগে কোথায় রাখবো, অ্যারে লিস্ট নিয়ে কোথায় রাখবো? একদম করে অ্যাক্টিভিটি মোট কথা ভ্যালুটাকে কোথাও রাখতে হবে, যখন অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে যাবে তখন আবার ভ্যালুটাকে নিতে হবে। আপনি যদি বলতেন যে না ডাটাবেজে রাখবো, তারপরেও মানা যেত যে না কিছু একটা বলছেন, যে অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হওয়ার আগে ভ্যালুটা ডাটাবেজে সেভ করে রাখবো, তারপর যখন আবার অন ক্রিয়েট কল হবে, অন রিজিউম কল হবে, ডাটাবেস থেকে ভ্যালুটা নিয়ে আবার শো করাবো, এতটুকু বললেও তো হইতো। খালি বলে রাখতে হবে, কোথায় রাখবো সেটা আর কিছু বলে না। ডাটা উৎপত্তি যায় না। কিন্তু ডাটাবেস বলে যে একটা কিছু আছে এটা তো জানেন। আচ্ছা এখন বলেন তো এই সামান্য একটা ভ্যালু রাখার জন্য আমি কি এখন এত বড় একটা ডাটাবেস ইমপ্লিমেন্ট করব? কম করে হলে 100-200 লাইন লিখতে হবে। এখানে যদি জিরো করে দেন তার লাভ কি বলেন, লাভটা কি হবে? তো জিরো থেকেই তো আবার শুরু হবে। রিজিউমে যে কি আপডেট করব বলেন, এখন রিজিউমে যে আমি কি আপডেট করব, আপডেটটা করব কি? ধরেন খেলতে খেলতে এখন আমার স্কোর হয়েছে 6, এখন ফোনটা রোটেট হবে, তার মানে এই 6 এই ভ্যালুটা তো সেভ করতে হবে। সেটা কি রিজিউমের মধ্যে এখন লিখে রাখবো 6? তো সারা জীবন তো খালি 6 দিয়ে শুরু হবে। হ্যাঁ, একটা মেথড ডিক্লেয়ার করে স্ট্যাটিক ভ্যালু নেওয়া যেতে পারে, কিন্তু ঘুরে ফিরে সেটা অনেকটা ডাটাবেস বা মেমোরি আমাকে কোথাও রাখতে হবে, এটা হচ্ছে আসল কথা। আমাকে কোথাও রাখতে হবে। স্ট্যাটিক ভ্যালুতে কাজ হবে কিনা জানি না, কারণ অ্যাক্টিভিটি ডিস্ট্রয় যদি স্কোপটা ওই স্ট্যাটিকের স্কোপ যদি অ্যাক্টিভিটির ভিতরেই হয়, তাহলে তো ক্লাস ডিস্ট্রয় হয়ে গেলে আপনার স্ট্যাটিক স্কোপও ডিস্ট্রয় হয়ে যাবে। তো এই ক্ষেত্রে উপায় হচ্ছে হয় আমরা কোনোটা ফাইল সিস্টেম ব্যবহার করব, না হলে ডাটাবেস ব্যবহার করব। বাট সামান্য এই কাজের জন্য ডাটাবেস ফাইল সিস্টেম খুব এক্সপেন্সিভ। বরং এই ছোটখাটো কাজের জন্য আমরা অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট করতে পারি যে তুমি যেহেতু এই কাজটা করতেছো, ডিস্ট্রয় করে নতুন ভাবে ক্রিয়েট করতেছো, তাহলে আমাদের ভ্যালুটাও তুমি স্টোর করে রাখবা, আবার যখন নতুন ভাবে ক্রিয়েট করবো তখন আমাকে ওই ভ্যালুটা আবার ব্যাক করে দিবে। আমরা অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট করবো যে তুমি আমার ভ্যালুটা রাখো। আমরা কিন্তু অ্যাপ চালাতে চালাতে বা অ্যাপ কোডিং করতে করতে অপারেটিং সিস্টেমকে অনেক রিকোয়েস্ট করি। আমরা যে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাই ওটার জন্য আমার এক অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট করতে হয় যে আমি অমুক অ্যাক্টিভিটিতে যাব, একটু যদি দয়া হয় তাহলে একটু ওপেন করে দেন। হ্যাঁ, তো ওকে আমার এরকম রিকোয়েস্ট করতে হয়। আমরা যেমন রিয়েল লাইফে রিকোয়েস্ট তদবির কিভাবে করি, ইমেলের মাধ্যমে বা চিঠি লিখে আবেদনপত্র, ওরেও আবেদনপত্র দিতে হয়। ওরে আবেদনপত্র দিতে হয় ইন্টেন্ট নামে একটা অবজেক্টের মাধ্যমে, ইন্টেন্ট যেটা একটা মেসেজিং অবজেক্ট। বাট এই মুহূর্তে ইন্টারনেট তো নাও লাগতে পারে। একটা মেথড, আরেকটা মেথড আছে যেটা লাইফ সাইকেলের মেথড না, যেটা লাইফ সাইকেলের মেথড না, কিন্তু মেথডটা কল হয় যখন ওরিয়েন্টেশন চেঞ্জ হতে থাকে। যখন ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয় তখন ওই মেথডটা কল হয়, একটা স্পেশাল মেথড। আমি মেথডটা ওভাররাইড করব। যেমন অন চেঞ্জ স্কোর এই মেথডটা যেখানে শেষ, এর পরে আমি টাইপ করি অন সেভ। দেখেন অন সেভ টাইপ করার সাথে সাথে দুইটা অপশন আসছে, দুইটা মেথড, অন সেভ ইনস্ট্যান্ট স্টেট, দুইটা মেথড।
একটা প্রোটেক্টেড, একটা পাবলিক। আমি নিব হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড এটা নিব, এন্টার দেন। অন সেভ ইনস্ট্যান্ট স্টেট প্রোটেক্টেড ভয়েড, যার প্যারামিটার হিসেবে একটা বান্ডেল দিয়ে দিছে। বান্ডেল তো মানে বুঝি, রিয়েল লাইফে বান্ডেল বলতে কি বুঝে? টাকার বান্ডিল। টাকার বান্ডেল। আপনি তো অন্য কিছু বলতে পারতেন, টাকাটা বললেন কেন? এটাই তো সবার প্রিয়। আচ্ছা good. আচ্ছা, এই মেথডটা একটা স্পেশাল মেথড। এই মেথডটা কল হয় যখন ফোনটা ওরিয়েন্টেশন চেঞ্জ হওয়া শুরু করে, ওই মুহূর্তে, বিশেষ মুহূর্তে এই মেথডটা কল হয়। এবং অপারেটিং সিস্টেমে এই মেথডটা কল করে, এবং অপারেটিং সিস্টেমের তরফ থেকে আমাকে একটা বান্ডেল দিয়ে দেওয়া হয়েছে, যে অপারেটিং সিস্টেম বলতেছে যে তোমার যা যা রাখার এই বান্ডেলের মধ্যে রেখে দাও। এই বান্ডেলের একটা অবজেক্ট এর ভিতরে রেখে দাও। তো আমি করব কি, এই সুপার কল হওয়ার আগে এই যে বান্ডেলের যে অবজেক্ট আউট স্টেট, এই আউট স্টেট দেখেন, আউট স্টেট ডট পুট নামে একটা মেথড আছে। দেখেন সবকিছু রাখা যায়, পুট ক্যারেক্টার, পুট বাইট, পুট ফ্লোট, পুট ইন্টিজার, পুট পার্সেলেবল, পুট অমুক, পুট তমুক। আমি কি রাখবো এর মধ্যে, কি ভ্যালু, কি টাইপের ভ্যালু রাখবো? ইন্টিজার। ইন্টিজার টাইপের, তার মানে পুট এন্ড। প্যারামিটার দুইটা দিতে হবে, একটা কি দিতে হবে আগে, অর্থাৎ ভ্যালুটা যে অপারেটিং সিস্টেমের কাছে পাঠাবো একটা ট্যাগ দিতে হবে, একটা ট্যাগ সহ পাঠাবো। যেমন আপনারা যখন ট্যুরে যান, আপনাদের লাগেজের সঙ্গে একটা ট্যাগ দেওয়া থাকে, তারপরে সেটা ট্রাঙ্কে চলে যায়, নিচে চলে যায়, আপনার কাছে ওই ট্যাগটা রয়ে যায়। তারপর যখন লাগেজ বের করে ট্যাগ মিলায় দিয়ে দেয়। তো অপারেটিং সিস্টেমের কাছে তো বহুত এরকম মেসেজ, অনেকে অনেক মেসেজ পাঠায়, আমারটা যে আবার ফেরত পাবো তার গ্যারান্টি কি? এই জন্য অপারেটিং সিস্টেমকে একটা ট্যাগ সহ দিয়ে দিতে হবে। সো ট্যাগ দিচ্ছি সে স্ট্রিং, তো দিলাম স্কোর, এবং এরপরে হচ্ছে রিয়েল ভ্যালুটা দিতে হবে, অর্থাৎ স্কোরের অ্যাকচুয়াল ভ্যালুটা। সো এটা হচ্ছে একটা ট্যাগ, এটা যে কোনো নাম হতে পারতো, এটা যে কোনো নাম হতে পারতো, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল স্কোর। বুঝছেন? তো এখন যেটা হবে, ফোনটা যে মুহূর্তে আমরা রোটেট করতে যাব ওই মুহূর্তে এই মেথডটা সামহাউ কল হবে, এবং এই বান্ডেলের মধ্যে এই স্কোরটাকে আমরা রেখে দিয়েছি, এবং বান্ডেলটা অপারেটিং সিস্টেম পর্যন্ত পৌঁছাবে। তো অপারেটিং সিস্টেম যখন আবার আমার অ্যাক্টিভিটিটাকে নতুন ভাবে ক্রিয়েট করে দিবে, এই বান্ডেলটা আবার আমাকে ফেরত দিয়ে দিবে, এবং আমি এই বান্ডেলের ভিতর থেকে এই ট্যাগটা ম্যাচ করে ভ্যালুটা আবার রিট্রিভ করে নিব। আর কথা হচ্ছে কখন ফেরত দিবে, কোন পর্যায়ে ফেরত দিবে। যখন একটা হ্যাঁ, অ্যাক্টিভিটি যখন আবার ক্রিয়েট হবে তখনই আমাকে বান্ডেলটা ফেরত দিয়ে দিবে, কিন্তু কোন সময়? খেয়াল করে দেখেন, কোন মেথডই প্যারামিটার হিসেবে কিচ্ছু নেয় না, কিন্তু অন ক্রিয়েট একটা বান্ডেল নেয়। খেয়াল করছেন? কোন মেথড তার প্যারামিটারে কিচ্ছু নাই, কিন্তু অন ক্রিয়েটে একটা বান্ডেল, যেটা এখন পর্যন্ত আমরা ইউজ করি না। সো এই সেই বান্ডেল যেটা অপারেটিং সিস্টেম একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হওয়ার সময় আমাদেরকে দিয়ে দেয়। ম্যাক্সিমাম টাইমে এই বান্ডেলটা থাকে এমটি, কারণ আমরা অপারেটিং সিস্টেমকে কখনো কোনো কিছু রাখতে দেই না, সে আমাকে একটা এমটি বান্ডেল দিয়ে দেয়। বাট এই পার্টিকুলার কেসে ফোনটা রোটেট হওয়ার সময় যেহেতু অপারেটিং সিস্টেমকে আমরা একটা বান্ডেল দিয়ে দিছি, তো এইবার যখন অপারেটিং সিস্টেম অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করে অন ক্রিয়েট কল হবে, ওই সেম বান্ডেলটা আমাকে এখন দিয়ে দিবে। আমার এখন কাজ হচ্ছে এটা চেক করা যে এটা কি এমটি নাকি এমটি না। কারণ নরমালি যখন আমরা অ্যাক্টিভিটি লঞ্চ করি তখনও তো অন ক্রিয়েট কল হয়, তখনও তো বান্ডেল দেয়, কিন্তু ওই বান্ডেলের মধ্যে কিছু থাকে থাকে না। তো যখন বান্ডেলের ভিতরে কিছু থাকে না, নরমালি আমরা অ্যাক্টিভিটি লঞ্চ করছি, তখন বান্ডেলের ভিতরে কি আছে না আছে আমার দেখার দরকার আছে। তো আমি যেটা করব, এই যে এইসব হাবিজাবি এই লাইনগুলোর পরে এখন আমি চেক করব যে এই অবজেক্টটা, এটা আমি নাম চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি, সে বান্ডেল এরকম নামও দিতে পারি, কোনো সমস্যা নেই যদি অত বড় নাম পছন্দ না হয়। ও, এই যে নামটা চেঞ্জ করলে এখানেও চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সামান্য একটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো এখন আমি চেক করবো যে বান্ডেলটা কি এমটি কিনা। সো ইফ বান্ডেল যদি নট ইকুয়ালস নাল হয়,
তার মানে বান্ডেলের মধ্যে এখন কিছু একটা আছে। তাহলে এই বান্ডেল থেকে এই ট্যাগটা ধরে স্কোরের ভ্যালুটা বের করে এই স্কোরের মধ্যে রেখে দিব। তাহলে এই লাইনটা এখন এখানে হবে না, অ্যাকচুয়ালি এই লাইনটা কাট করে নিয়ে এখানে হবে এবং এই স্কোর হবে বান্ডেল ডট রাখার সময় পুট, নেওয়ার সময় গেট এন্ড। ট্যাগ যেন কি দিছিলাম, স্কোর। ট্যাগ যদি উল্টাপাল্টা হয়, অর্থাৎ রাখার সময় রাখছেন এক ধরনের ট্যাগ দিয়ে, নেওয়ার সময় নিছেন আরেক ট্যাগ, জীবনও ভ্যালু আসবে না। সেটা অপারেটিং সিস্টেমের দোষ না, সে আপনাকে দিতেই চাইছিল কিন্তু আপনি নিতে পারেন না। কার লাইসেন্স নিয়ে নিয়ে হুম অন্য কার লাইসেন্স নিয়ে বিপদে পড়ি। হুম সো বান্ডেল যদি নট ইকুয়ালস নাল হয়, তাহলে স্কোরের ভিতরে অ্যাসাইন হবে বান্ডেলের ভিতর থেকে স্কোরটাকে নিয়ে যেটা রাখবো সেটা। এবং এই স্কোরটাকে তারপরে টেক্সট ভিউতে আবার সেট করে দিতে হবে না? এটা তো কেবল নিলাম, নেওয়ার পর আবার টেক্সট ভিউতে সেট করতে হবে না? সো স্কোর টেক্সট ভিউ ডট সেট টেক্সট, ঠিক আগের মতোই একটা এমটি স্ট্রিং দিচ্ছি, তারপরে স্কোরটাকে সেট করে দিচ্ছি। আগে যেটা করছি ওটাও থাকবে, আগে যেটা করছি ওটাও থাকবে। আগে কোনটা? মানে চেঞ্জ করেছে যেটা করছি অ্যাপ ডিস্ট্রয় হওয়ার আগ পর্যন্ত। চেঞ্জ করে দাও। এটা থাকবে না, সে আবার যখন অ্যাক্টিভিটি ক্রিয়েট হবে স্কোরটা নতুন ভাবে ইনিশিয়ালাইজ হবে, সো আবারও জিরো হয়ে যাবে আলটিমেটলি। এখানে এসে আবার নতুন ভ্যালুটা মানে আগের ভ্যালুটা রিসিভ করবে। সো বান্ডেল যদি নট ইকুয়ালস নাল হয়, নট ইকুয়ালস নাল তখনই হবে যখন আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করব, শুধুমাত্র ওই সময় বান্ডেলে ভ্যালু থাকবে, আদারওয়াইজ থাকবে না। আদারওয়াইজ আমরা এলস বলতে পারি যে এলস স্কোরের মান 0, অর্থাৎ নতুন ভাবে শুরু হচ্ছে খেলা, এটা ওরিয়েন্টেশন চেঞ্জ করা নাই, ইউজার নতুন ভাবে শুরু করতেছে, স্কোর 0 থেকে শুরু হবে তখন। বা এত এলস এখানে না দিলেও চলে, আমরা এখানে স্কোরটা 0 এখানে অ্যাসাইন করে দিতে পারি, একই কথা। সো এবার যদি আপনারা রান দিই, তো এই যে একটা রান হলো, অ্যাক্টিভিটি ক্রিয়েট হলো, এখন কি বান্ডেলের ভিতরে কিছু আছে যার ফলে স্কোর 0? সো এটা নট ইকুয়ালস নাল, এটা ফলস, কিছু হবে না। সো খেলতে 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 মনে করেন যে 12 হয়েছে, 12 হয়ে যাওয়ার পর ফোনটাকে যখন রোটেট করব, আবারও খেলি, খেলতে 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 মনে করেন আবারও রোটেট, গুড প্লেয়ার। অপারেটিং সিস্টেমকে সে আপনার এই ভ্যালুটা রাখছে থেকে এখন এর দুনিয়ার এক গাদা ভ্যালু যে দিয়ে রাখবেন সেটা আবার করতে চান না, ঠিক আছে? যেমন এটা ছোট্টখাটো একটা মাত্র ভ্যালু রাখতে বলছে, বা আপনি একটা ক্রিকেটের পুরো স্কোর কার্ড মনে করেন এই মুহূর্তে স্কোর কার্ড মনে করেন আপডেট করতেছেন, ব্যাটসম্যানের রান এত, বল খেলছে এত, তার স্ট্রাইক রেট এত, তার অমুক এত, বলারের এত, টিমের রান এত, কতগুলো ডাটা, এতগুলো যদি ডাটা হয় অপারেটিং সিস্টেমকে দিয়েন না, ও আপনাকে ফেরত নাও দিতে পারে। এই কাজটা কিন্তু গ্যারান্টেড না যে অপারেটিং সিস্টেম সবসময় আপনাকে ভ্যালুটা যে দিচ্ছে এটা গ্যারান্টেড না। মেমোরিতে টান পড়লেই দেখবেন ওর চেহারা অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ম্যাক্সিমাম সময় দিবে, কিন্তু মেমোরিতে যখন টান পড়বে ও ও আপনারা চিনবে না তখন। তো এই জন্য ভ্যালুয়েবল ডাটা বা সফিস্টিকেটেড ডাটা বা হিউজ ভলিউম অফ ডাটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে ডাটাবেসই বেটার, ডাটাবেসই। এখন একটা এখন একটা ছোট্ট কাজ করবেন, কাজ করে তারপর ব্রেকে যাবেন। স্যার ল্যান্ডিং পেয়ে কাজ করলে তো আবার প্রথম থেকে আসবে। কোনটা? প্রথমে ল্যান্ডিং পেয়ে পেলে মনে হয় না, আর আসবে না, আর প্রথম থেকে আসবে না এখন। আমারটা
তাহলে ভুল করছেন, কোনো না কোনো জায়গায়। এখন আপনাদেরকে একটা ছোট্ট কাজ